সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন রাত অনেক গভীর, যে সময় আপনাদের সামনে আমি এই ভিডিওটি রেকর্ড করছি। আমরা জানি গতকাল শুক্রবার জুম্মার নামাজের পরে সোহরাওয়ার্দী উদ্যানে সহকর্মীদের নিয়ে দুপুরের আহার গ্রহণ করবেন, এরকম একটি পরিকল্পনার অংশ হিসেবে বিজয়নগর এলাকা দিয়ে যাচ্ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বিরোধী আন্দোলনের এক উচ্চকণ্ঠ, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এক তরুণ তাজা অগ্নিস্ফুলিঙ্গ শরীফ ওসমান হাদি। তিনি বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় যখন পৌঁছান, তখন পিছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত তাকে তার মাথা লক্ষ্য করে গুলি করেন এবং তিনি সেখানেই লুটিয়ে পড়েন। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানে দ্রুত তার অস্ত্রোপচার এটি সম্পন্ন হয়। তার অবস্থা চিকিৎসকরা জানিয়েছেন ক্রিটিক্যাল, কিন্তু তারপরও চিকিৎসকরা আশা ছাড়ছেন না। তাকে রাতে আরও অধিকতর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীর এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কোটি মানুষের দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, আল্লাহ আপনি হাদিকে জীবনে রক্ষা করুন, তাকে বাঁচিয়ে রাখুন। এরকম তেজি প্রাণ, বাংলাদেশের পক্ষে উচ্চকণ্ঠ, এরকম তেজি সন্তান আমাদের খুব প্রয়োজন। আমরা কোনো কারণে ওসমান হাদিকে হারাতে চাই না। এই ওসমান হাদি লক্ষ তরুণের হৃদয় জয় করেছে। হৃদয় জয় করার পিছনে তার যে কারণ, সেগুলো আমরা জানি। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ঢাকা শহরের যে কয়টি স্থানে তীব্র আন্দোলন হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রামপুরা। সেই রামপুরার এলাকায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন ওসমান হাদি। তার সাহস দেখে এমনটাই মন্তব্য করা সঙ্গত যে তার পুরো শরীরটাই হচ্ছে কলিজা। তিনি একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেমন উচ্চকণ্ঠে ছিলেন, তেমনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের শত্রুদের বিপক্ষে তার কণ্ঠ ছিল অত্যন্ত চড়া। কখনো কখনো তিনি বক্তৃতার ভাষায় অশোভন শব্দ ব্যবহার করেছেন। এসব নিয়ে আলোচনাও হয়েছে, সমালোচনাও হয়েছে। তার প্রতি উত্তরে তিনি আবার একসময় অ্যাপোলজি চেয়ে বলেছেন, এগুলো গালি নয়, এগুলো হচ্ছে মহামুক্তির মহাকাব্য। হাদির তথ্যভিত্তিক কথা, টকশোতে তার বাংলাদেশের পক্ষে লড়াই করা আচরণ এবং আবার ব্যক্তিগত আচরণে তিনি অত্যন্ত বিনয়ী, এটি যারা হাদির সঙ্গে ওঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, তাদের সকলেরই অভিমত। হাদি ঝালকাঠির নলচিঠি এলাকার সন্তান। সেখানেই তিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে একটি ইংরেজি শেখার প্রতিষ্ঠান সাইফুরসে তিনি শিক্ষক হিসেবে প্রথমে পেশাগত জীবন শুরু করেন। বর্তমানে সর্বশেষ তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। একই সাথে তিনি ইনকলাব মঞ্চ নাম করে একটি আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী এবং ইনসাফের অনুকূলে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন, যেখানে তিনি মুখপাত্র বা আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ফলে হাদির শত্রু কারা, এটি চিহ্নিত করতে গেলে হাদির চরিত্রকে বিশ্লেষণ করতে হবে। হাদি একটি পার্টিকুলার আসনে নির্বাচন করছেন, এ কারণে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা তাকে জানে মেরে ফেলছেন, এমন সহজ হিসাব যারা করেন তাদের মতলব খারাপ। আমরা দেখেছি হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে দেখতে গিয়েছিলেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি হাদি যে আসন ইলেকশন করছেন, ঢাকা আসন, সেখানে তিনি আগে এমপি ছিলেন, এবারও তিনি বিএনপির প্রার্থী। তাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের সহজ হিসাব, এক অর্থে বদমতলবী হিসাব, আমাদের ঐক্যের শক্তি বিনষ্ট করবে, এটি আলোচনার শুরুতেই বলে দিচ্ছি। ওসমান হাদি একটা পার্টিকুলার আসনের এমপি হওয়ার জন্য লড়াই করছেন, এটি আমি অন্তত বিশ্বাস করি না। তিনি লড়াই করছেন গোটা একটা বাংলাদেশের জন্য। তার কথা যারা শুনেছেন, তার মধ্যে আমরা নজরুলের কণ্ঠস্বর শুনেছি, তার মধ্যে আমরা মৌলানা ভাসানীর সেই বুলন্দ আওয়াজ শুনেছি, তার মধ্যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমের সেই প্রতিচ্ছবি দেখেছি। তিনি এগুলোকে ধারণ করেন, তিনি এগুলোকে অর্জন করেছেন এবং এর রিফ্লেকশন তার কথাবার্তা, আচরণ
চারিত্রিক বৈশিষ্ট্যে প্রমাণিত হয়েছে। এমন অনেক লোক আছেন হাদিকে ভোট দেবেন না, তিনি যে রাজনৈতিক দলে আদর্শে বিশ্বাস করেন সেই রাজনৈতিক দলে ভোট দেবেন, কিন্তু হাদিকে পছন্দ করেন। হাদির নির্বাচনী প্রচারণার কৌশল যারা দেখেছেন তারা অত্যন্ত কৌতূহলী হয়েছেন হাদি সম্পর্কে। তিনি কোনো পোস্টার, কোনো ফেস্টুন এগুলো তিনি ব্যবহার করেননি। তিনি মোড়ে মোড়ে কতগুলো বোর্ড দিয়ে গেছেন, যেখানে তিনি বলেছেন জনগণ তাদের সংকট, সমস্যা, সমাধান, প্রত্যাশা এগুলো তারা লিখবে, এবং এগুলোই হাদি বলেছেন আমার নির্বাচনী ইশতেহার। তিনি ফজরের নামাজের পরে সুবে সাদেকের সময় নির্বাচনী প্রচারণায় স্বল্প সংখ্যক লোক নিয়ে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, সেটি অত্যন্ত কৌতূহলী করে তুলেছে এলাকার মানুষকে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিগুলো দেখেও অনেকেই হাদি সম্পর্কে কৌতূহলী হয়েছেন। অনেকে তাকে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য যে যেমন সামর্থ্যে কুলায় টাকা দিয়ে যাচ্ছেন। গতকাল সকালেই একটি ভিডিও দেখছিলাম যে তাকে পিছন থেকে এক ভদ্রলোক জড়িয়ে ধরে একটি টাকার বান্ডিল তার পকেটে গুঁজে দিয়ে গেছে। একজন কলা রুটি বিক্রেতা তাকে ১,০০০ টাকা দিয়েছে। এগুলো আসলে নির্বাচনী, এই যে আমরা যেভাবে নির্বাচনী প্রচারণাকে দেখতে অভ্যস্ত, তাদের জন্য একটি নতুন বিষয়। তিনি রিকশায় চড়েন, সাদামাটা জীবনযাপন, এবং তার কথাবার্তার মধ্যেও সেই অহমিকা নাই। অত্যন্ত বিনয়ী একটি ছেলে হিসাবে অনেকের কাছেই তিনি সমাদৃত, কিন্তু আবার ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে তিনি প্রচন্ড রকমের এক ধরনের উগ্রতাও তার মধ্যে আছে। হয়তো বাংলাদেশ বিনির্মাণে সেই উগ্রতারও প্রয়োজন আছে, এমনই অনেকটি মনে করেন। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ ফ্যাসিবাদের ধারক, তাদের রাজনীতি নিষিদ্ধের পক্ষে উচ্চকণ্ঠ ছিলেন হাদি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠ অত্যন্ত সোচ্চার। তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামোয় কি কি প্রয়োজন সে বিষয়ে খুব স্পষ্ট উচ্চারণে টেলিভিশন টক শোগুলোতে কথা বলেন। ফলে হাদিকে যদি এই স্কেল দিয়ে আপনি মাপেন, তাহলে সম্ভবত হাদির শত্রু কারা সেটি আপনি চিহ্নিত করতে পারবেন। হাদিকে নিয়ে তার এই গুলিবিদ্ধ হওয়ার পরে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন। তার শিরোনাম হচ্ছে, একটি ভারতীয় নম্বর থেকে হাদিকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। মোস্তফা সরোয়ার ফারুকই নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে একটা ফালতু কথা বলার মতো তিনি লোক নন, অন্তত উপদেষ্টা হিসেবে তিনি সেটি বলতে পারেন না। হাদিকে আমি কেন পছন্দ করি, এই প্রশ্নের উত্তর আমি যেমন দেব, আশা করি অনেক হাদি ভক্ত তরুণ বা মানুষের একই রকম উত্তর হবে। দেখুন, হাদি সময় নিউজে গত ৮ ডিসেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটি আমি কিছু শুনেছি, কিছুটা পড়েছি। আমি অত্যন্ত ইমপ্রেসড হয়েছি তার কথায়। তিনি কি ধরনের চেতনা, কি ধরনের মূল্যবোধ, কি ধরনের কমিটমেন্ট ধারণা করেন, আমি একটু আপনাদেরকে শোনাই। সময়কে বলছিলেন হাদি, বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে, গ্লোরির মৃত্যু। তিনি ওই সাক্ষাৎকারে তার জীবন নিয়ে শঙ্কার কথা বলেছিলেন। এখানে তানভীর হাসানকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সময়ের প্রতিবেদক। তিনি বলেছিলেন, জীবন নিয়ে তো শঙ্কা আছে, কিন্তু আমার কাজে আমাকে সারাদিনই একা ঘুরতে হয়। কখনো কখনো হয়তো 10টা ছোট ভাই থাকে, আবার কখনো কখনো সারাক্ষণই আমি একা ঘুরতে থাকি। হাদি বলছেন, তার মধ্যে আমি এক ধরনের আধ্যাত্মিকতাও দেখেছি, আবার আধুনিক শিক্ষার সংমিশ্রণও তার মধ্যে আমি দেখেছি। তিনি বলছেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলা সুন্নাহ। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে, আমার পরিবার উদ্বিগ্ন থাকে, কিন্তু আমি আমার মাকে বলেছি, দেখো আমরা একটা লড়াইয়ে নেমেছি, কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, লড়াই করেন, যিনি বিপ্লবী সংগ্রামী, তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে, তার মৃত্যু হবে রাজপথে, এটি গ্লোরির মৃত্যু। হাদি যেভাবে বলছিলেন, জীবনবোধ তার কেমন শুনুন। 50 বছর বেঁচেও দেশ, রাষ্ট্র, জাতি, উম্মার জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারার চেয়ে 5 বছর বেঁচে আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করাই সাফল্য। তিনি বলছেন, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখি এমন টিম, এমন সন্তান রেখে যেতে চাই
যাতে এই লড়াইটা বন্ধ না হয়ে যায়। আচ্ছা বলুন, এই যার মন মানসিকতা, তাকে আপনি একটি বুলেট দিয়ে হত্যা করবেন? ব্যক্তিকে হত্যা করতে পারেন, তার চেতনাকে হত্যা করবেন? তিনি নিশ্চয়ই তার চেতনা কিছু অনুসারীদের কাছে রেখে যাবেন। যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, জীবন দান করেন, তাহলে বাংলাদেশের জন্য তিনি কত প্রয়োজনীয় বস্তু হতে পারেন আমি কল্পনা করতে পারি। হাদি এমপি হবেন কিনা, মন্ত্রী হবেন কিনা, রাষ্ট্র পরিচালনায় কোনো অংশে অংশগ্রহণ করার সুযোগ পাবেন কিনা, আই ডোন্ট নো। বাট আমি বিশ্বাস করি হাদি জীবিত থাকলে, হাদি সক্রিয় থাকলে তিনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে চাবুক হিসাবে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, তারা সরকারে থাকুন বিরোধী দলে থাকুন, তাদেরকে সোজা রাখতে হাদির মতো আরো শত তরুণ আমাদের প্রয়োজন। হাদি আবার বলছেন, আমি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা বিদ্ধ করে দিয়েছে, আমি হাসতে হাসতে শহীদ হয়ে গেছি। সবাই যখন মৃত্যুকে ভয় পায়, আমি তখন আল্লাহর কাছে সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই, ইনসাফের হাসি নিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছতে চাই। এই হাদিকে আপনি মেরে ফেলবেন, এটা এত সহজ? এবার আসুন বিএনপির নেতাকর্মীরা, তাদের রাজনৈতিক দলের কিছু ঘটনা, দুর্ঘটনা, অনাচার নিয়ে তাদের অনেকের হৃদয়ের মধ্যেই এক ধরনের বাষ্প আছে। সেই বাষ্প নিয়ে তারা কথা বলতে পারেন না দলীয় লয়ালিটির কারণে, কিন্তু মনের মধ্যে সেই বাষ্প তাদের তুষের আগুনের মতো জ্বলে। হাদি বিএনপির সেই সকল কথা বলতে না পারা নেতাকর্মীদের মনের কথাগুলো কিভাবে বলছেন দেখুন। তিনি বলছেন, বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএনপি যদি ডুবে যায় তবে সেটা কেবল দলের ব্যর্থতা হবে না, বরং পুরো দেশের জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। তার মতে বিএনপির ব্যর্থতা কোনোদিনই এককভাবে দলের মধ্যে সীমিত ছিল না, বরং তা সবসময় জাতীয় ব্যর্থতায় রূপ নিয়েছে। 111-এর ঘটনাতেও বিএনপি একা ক্ষতিগ্রস্ত হয়নি, পুরো দেশেই তার প্রভাবে ভুগেছে। তিনি মনে করেন বিএনপির ভেতরে একটি মানসিকতা তৈরি হয়েছে, অনেক নেতা মনে করছেন তারা ইতিমধ্যেই ক্ষমতায় আছে, কেবল গণভবন দখল করাটাই বাকি। এই মনোভাব সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে যে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব কিনা। তিনি আরো বলেন, বিএনপিকে প্রমাণ করে দেখাতে হবে যে তারা অতীতের ভুলে ফিরবে না। বিএনপির সমালোচনা যতবারই করা হোক না কেন, তা সবসময় দলটিকে ধরে রেখেই করতে হবে, কারণ এই দল রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে। দেখুন তো বিএনপির নেতাকর্মীরা, মিলিয়ে দেখুন যে আপনাদের সেই বাষ্পরুদ্ধ না বলা কথা হাদির কণ্ঠে আপনারা শুনতে পান কিনা। এই হাদিকে যে হত্যার চেষ্টা করা হলো, এটি স্বাভাবিক একজন ব্যক্তিকে হত্যাকাণ্ড নয়, এটি একটি কনসেপ্টকে হত্যা করে ফেলা। কনসেপ্টটাকে কারা হত্যা করতে চান, কারা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করতে চান, কারা আবার বাংলাদেশকে অন্য একটি রাষ্ট্রের সেবাদাস বা পদলেহনকারী হিসেবে দেখতে চান, কারা এখনো নির্বাচন বানচাল করার হুমকি দেন, কারা বলেন বাংলাদেশে ইনুস অবৈধ সরকার, আগামী নির্বাচন আওয়ামী লীগ বাদে হতে দেওয়া যাবে না, আগামী নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে গেলে বাংলাদেশের রক্তের বন্যা বইয়ে দেওয়া হবে, কারা এই ধরনের হুমকি দেন। হাদি কথা বলছেন কার পক্ষে? বাংলাদেশের পক্ষে। হাদি কথা বলছেন কার বিপক্ষে? আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিপক্ষে। বাংলাদেশকে যারা সেবাদাস বানাতে চান তাদের বিপক্ষে। ফলে হাদিকে এই যে হত্যা চেষ্টা, সেটিকে বিবেচনা সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখতে পারলে বাংলাদেশে আগামী নির্বাচনে আরো যারা পপুলার প্রার্থী আছেন, যাদেরকে আক্রান্ত করতে পারলে বাংলাদেশের রাজনীতি পথ হারাতে পারে, বাংলাদেশ এর পক্ষের রাজনীতি একটি দিক নির্দেশনহীন হতে পারে, তেমন কারা চান, সেইখান থেকেই আমাদেরকে হাদির উপরে আক্রমণের ঘটনাটাকে মূল্যায়ন করতে হবে। জুলকারনাইন শাহের একজন আলোচিত সাংবাদিক, তিনি তার ফেসবুক পোস্টে একটি লেখা লিখেছেন ওসমান হাদির উপরে এই হামলার পরে, সেটি আপনারা পড়ে নেবেন। জুলকারনাইন শাহের যেমন বলছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন, তিনি একজন সন্ত্রাসীর নাম বলছেন,
তার মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদেরকে টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। তিনি তার লেখায় পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলেছেন, কয়েকজন বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যারা পালিয়ে ভারতে আছেন অথবা সম্প্রতি জেল থেকে তারা মুক্তি পেয়েছেন তাদের কথা বলেছেন। তারা কিভাবে টেলিফোন কনফারেন্সে এই ধরনের পরিকল্পনা এবং ষড়যন্ত্র করছেন সে বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন। সর্বশেষ তিনি বলছেন, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করতে বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা করে যাবে। একতাবদ্ধ থেকে এদের মোকাবেলা করাই একমাত্র উপায়। হাদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেননি, তিনি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। তারপরে তার একটি প্ল্যাটফর্ম আছে, যেটি আমি আগেই বলেছি, ইনকিলাব মঞ্চ। এটি একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, যেখানে তাদের ন্যারেটিভটা হলো, তাদের লক্ষ্যটা হলো সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে তিনি ক্রমাগত আধিপত্যবাদ বিরোধী শক্তি ভারতের বিপক্ষে তিনি যেমন তার সভা সমাবেশে বক্তৃতা করছেন, তেমনি তিনি টেলিভিশন টক শোতেও উচ্চকণ্ঠ হিসাবে তিনি বেশ ভালো পারফর্ম করছেন, আমরা দেখেছি। ফলে হাদির উপরে এই হামলাকে আমি আবারও বলছি, সাধারণ হত্যাকাণ্ডের চেষ্টা এভাবে বিবেচনা করা যাবে না। এটি রাষ্ট্রের অস্তিত্বের উপরে, রাষ্ট্রের আগামী দিনের স্বপ্নের উপরে হামলা। বিদ্রোহী রক্তের সমসাময়িক উজ্জ্বল উত্তরাধিকার হলো ওসমান হাদি। কাপুরুষের বুলেট সত্য ন্যায়ের ঝান্ডাকে কখনো স্তব্ধ করতে পারবে না, এটি আমাদের বিশ্বাস। এবং সেই বিশ্বাস নিয়েই আমরা হাদির সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা হাদিকে জীবনে রক্ষা করুন। হাদি প্রাণ ফিরে পেয়ে আবার তার ইনকিলাব মঞ্চ নিয়ে মাঠে নামুন। তিনি ইনকিলাব মঞ্চর মধ্য দিয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণের কণ্ঠস্বর হিসাবে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী শক্তির বিপক্ষে লড়াই করুন। এটি আমাদের মহাপরাক্রমশালী আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা।